আজকের একটা পবিত্র দিন। আমরা জানি সবাই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ এই জন্মদিন উপলক্ষে আমার হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত যারা দেশভক্ত নাগরিক তাদেরকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে নেতাজি সম্পর্কে কিছু অজানা কথা, অজানা তথ্য বা কিছু জানা তথ্য আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের শেয়ার করব কিছু। তাই কথা না বাড়িয়ে প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মদিন উপলক্ষে সেই বীর দেশপ্রেমিককে শ্রদ্ধা প্রণাম জানাই। প্রথমে প্রণাম জানিয়েই আমরা জানি যে দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক বীর যোদ্ধা বা অনেক বীর বিপ্লবী তারা নিজেদের জীবনকে ত্যাগ করেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিপ্লবী ছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে আমরা দেখেছিলাম প্রভাবতী দেবী এবং জানকীনাথ বসুর কোল আলো করে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, আমাদের মধ্যে এসেছিলেন এবং প্রথম থেকেই তিনি দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখব তার পড়াশোনার জীবন, কলেজিয়েট স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে আমরা দেখেছিলাম পরবর্তীকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রাইফ্রস নিয়ে পড়েছিলেন। তারপরে আমরা দেখেছিলাম আইসিএস পরীক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান লাভ করেছিলেন এবং লোভনীয় একটা চাকরিও পেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম এই লোভনীয় চাকরি ত্যাগ করেছিলেন। ত্যাগ করে যখন ভারতে এসেছিলেন, সেই ভারতে আসার সহযাত্রী হিসাবে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহচর্যে এসেছিলেন দুবার। আমরা প্রথমে আমরা দেখি যখন এই সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যখন ভারতে পদার্পণ করেছিলেন, আর যখন 1938 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে সভাপতি পদে মনোনীত হয়েছিলেন, তখন শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সম্মান জানিয়েছিলেন। যাই হোক, এইভাবে তার পড়াশোনার জীবন অতিবাহিত হয়। পরবর্তীকালে আমরা দেখব তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের হাত ধরে প্রথমে এই রাজনীতিতে আসা, সেই রাজনৈতিক কার্যকলাপ আস্তে আস্তে করে তার আমরা দেখি শ্রীবৃদ্ধি ঘটে। শ্রীবৃদ্ধি হওয়ার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণগুলো অর্থাৎ ছিল, যেমন প্রথম থেকেই আমরা দেখেছিলাম এই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম জেল যাত্রা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এছাড়া সেই সময় আমরা দেখেছিলাম কারণ ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য। তারপর আস্তে আস্তে করে ছোট ছোট বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যেমন প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক ছিলেন, যুব সংগঠনের সভাপতি ছিলেন। তারপরে 1924 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভার চিফ অফিসার হিসাবে তিনি নিয়োজিত হয়েছিলেন। তারপর 1927 খ্রিস্টাব্দে নিখিল ভারত কংগ্রেস কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে আমরা দেখেছিলাম যে পূর্ণ স্বরাজের বিল পাস হয়েছিল এবং সমান্তরাল সরকার গঠনের জন্য জোরালো সওয়াল করেছিলেন, তার মূল প্রস্তাবক ছিলেন কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর আমরা দেখেছিলাম 1930-এ কারাবন্দী অবস্থায় কলকাতা পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তারপর 1931 খ্রিস্টাব্দে গান্ধী আইন চুক্তিতে এর বিরোধিতা করেছিল। তারপরে 1938 খ্রিস্টাব্দ আমরা জানি জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আচার্য জে.বি. কৃপালিনী তিনি ঘোষণা করেন যে আগামী 51তম হরিপুরা অধিবেশনে এই সুভাষচন্দ্র বসুকে, তখন নেতাজি হয়নি, আমরা সুভাষচন্দ্র বসুই বলবো, সেই সুভাষচন্দ্র বসুকে সভাপতি হিসাবে মনোনীত করেন। আমরা জানি জাতীয় কংগ্রেস মূলত সেই সময় এই গান্ধীজির অঙ্গুলি হেলনে পরিচালিত হতো। গান্ধীজি ছাড়া কোনো কথা চলতো না। গান্ধীজির
মতও ছিল এই সুভাষচন্দ্র বসুকে সভাপতি হিসাবে মনোনীত করার। কিন্তু পরবর্তীকালে যখন সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসাবে মনোনীত হওয়ার পর তারপর এই গান্ধীজির সাথে তীব্র মতানৈক্য ঘটে। কারণ গান্ধীজির কোনো কথা না শোনা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির কোনো সিদ্ধান্ত না মানা এবং নতুন করে সিদ্ধান্ত জারি করা এবং নতুন করে নীতি ধার্য করা, এগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু শুরু করেছিলেন, যা অন্যান্য সদস্যরা কিন্তু ভালো চোখে নেয়নি। কিন্তু আমরা দেখেছিলাম দুটো সিদ্ধান্ত এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু নিতে চেয়েছিলেন, যে আর সভাপতি পদ নমিনেটভাবে অর্থাৎ মনোনীতভাবে হবে না, এটা নির্বাচনের মাধ্যমে হবে। আর এই যে সভাপতি হবে বা বিভিন্ন যে কমিটিগুলো থাকবে তাদের স্বাধীন দায়িত্ব দেওয়া হবে বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে, যা গান্ধীজি এবং তার অনুগামীরা অত্যন্ত ভালো চোখে কিন্তু দেখেননি। তাই এইরকমই একটা পরিস্থিতিতে সেই সময় আমরা দেখেছিলাম যখন 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশন হয়েছিল এই মধ্যপ্রদেশের ত্রিপুরীতে। সেই সময় আমরা দেখেছিলাম যে সভাপতি নির্বাচন হয়েছিল। সেই সময় কাকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধী ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাবে, এই নিয়ে একটা কৌতূহল ছিল। আমরা দেখেছিলাম সেই সময় জওহরলাল নেহরু বিদেশ থেকে ভারতে আসছে, তাকে প্রস্তাব দেওয়া হলো, তিনি নাকচ করলেন। তারপর আমরা মৌলানা আব্দুল কালাম আজাদকে গান্ধীজি অনুরোধ করলেন, তিনিও প্রস্তাব নাকচ করলেন। তারপর আমরা দেখব অন্ধ্রপ্রদেশের এক নেতাকে পট্টভি সীতারামাইয়াকে গান্ধীজি অনুরোধ করলেন এবং তিনি, তার মত ছিল না প্রথমে, তারপর গান্ধীজির অনুরোধে খুব একান্ত অনুরোধে তিনি এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধী ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম ভোটাভুটিতে প্রায় 203 ভোটে পট্টভি সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু হারিয়ে দেন। তখনই আমরা দেখব এই যে হারিয়ে দেওয়া নেতাজি গান্ধীজি এটা কিন্তু ভালো চোখে নেয়নি। গান্ধীজি তখনই বলেছিলেন যে পট্টভি সীতারামাইয়ার হার মানে আমার হার। সেই সময় থেকে অর্থাৎ গান্ধীজি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা নেতাজির সাথে বা নেতাজির মতের সাথে তেমনভাবে কিন্তু মিল ঘটেনি, তাই মতানৈক্য তীব্র আকার ধারণ করে। সেই সময় আমরা দেখেছিলাম এই ঠিক 1939 সাল নাগাদ ওয়ার্ধায় একটা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সেই অধিবেশন ডেকেছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, কারণ তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তখনই আমরা দেখেছিলাম খুব জ্বরে আক্রান্ত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। যখনই জ্বরে আক্রান্ত হলো তখনই টেলিগ্রাম মারফত সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে অনুরোধ করলেন যে আপনারা এই অধিবেশনটা যাতে বয়কট করা হয় বা যাতে এই অধিবেশনটা পরে করা হয় তার জন্য তাদেরকে টেলিগ্রাম করলো। কিন্তু এই টেলিগ্রামে কোনো সাড়া দেয়নি সর্দার বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজিকে বিশেষভাবে অনুরোধ করলেন যে আমি যদি এই অধিবেশনে যেতে না পারি তাহলে আপনি যে কমিটি গঠন করে দেবেন বা আপনি এই কমিটির মধ্যে যাদেরকে রাখবেন আমি মেনে নেব। তা সত্ত্বেও সেই কথাই কিন্তু সাড়া দেয়নি। তা সত্ত্বেও যখন সাড়া দেয়নি সেই 1939 খ্রিস্টাব্দে ওয়ার্ধাতে 104 ডিগ্রি জ্বরে আক্রান্ত তখন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ভাইজি ছিল নার্স, তাকে সঙ্গে করে নিয়ে অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারে করে তিনি এই ওয়ার্ধায় অধিবেশনে এসেছিলেন। অধিবেশনে এসে দেখলো কংগ্রেস ওয়ার্কিং কমিটি যারা সদস্যরা ছিল একে একে নেতাজির বিরুদ্ধাচারণ করে একে একে পদত্যাগপত্র জমা দিলেন। তখন নেতাজি ভাবলো আমার পক্ষে কিন্তু আর কাজ করা সম্ভব নয়। তখনই অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তখনই আমরা দেখব যে সেই সময় অর্থাৎ কংগ্রেসের অভ্যন্তরে যখন এরকমই একটা পরিস্থিতি অর্থাৎ তৈরি হলো, তখনই সরোজিনী নাইডুর হাতে তখনই জাতীয় কংগ্রেসের কর্মপরিচালনার দায়িত্বে ছিলেন এই সরোজিনী নাইডু। তার হাতে তার পদত্যাগপত্র তুলে দিলেন এবং যখনই তিনি পদত্যাগ করলেন তার পরবর্তী সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কংগ্রেসের সভাপতি হিসাবে আবার মনোনীত করা হয়। সেই মনোনীত করার ক্ষেত্রে গান্ধীজির কিন্তু খুব মত ছিল
এরপর যখনই বেরিয়ে এলো মানে সভাপতি পদ থেকে, কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু ছাড়েননি কে? সুভাষচন্দ্র বসু। তাই কংগ্রেসের অভ্যন্তরে যারা মানে নেতাজির ভক্ত ছিল, সদস্য ভক্ত ছিল, তাদেরকে নিয়ে যারা বামপন্থী মতাদর্শে মানে খুব আদর্শায়িত ছিল, তাদেরকে নিয়ে একটা নতুন দল 1939 খ্রিস্টাব্দে গঠন করলেন। আমরা সবাই জানি তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল। তারপর আস্তে আস্তে আমরা দেখব 1940 খ্রিস্টাব্দে ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ এই ফরওয়ার্ড ব্লক দল যেভাবে কার্যকলাপ পরিচালিত করছে, এটা ব্রিটিশ সরকার ভালোভাবে নজরে নেয়নি। তাই তাকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হয়েছিল। তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কে? সুভাষচন্দ্র বসু। তারপর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল, এই জেলে থাকাকালীন যদি সুভাষচন্দ্রের মৃত্যু হয়, তাহলে ভারতবর্ষ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তাই তাকে জেল থেকে নিয়ে এসে তার বাড়িতে কলকাতার এলগিন রোডে অন্তরীণ করে রাখা হয় এবং ঘেরাটোপে রাখা হয়। কিন্তু তা সত্ত্বেও 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি একটা ছদ্মনাম ধারণ করে মোহাম্মদ জিয়াউদ্দিন তিনি অর্থাৎ এই এলগিন রোড থেকে অন্তহিত হন এবং তিনি চলে যান কাবুলে। কাবুলে চলে যাওয়ার পর আমরা দেখেছিলাম মধ্য এশিয়া হয়ে পৌঁছে গিয়েছিল জার্মানির বার্লিনে। এইভাবে তিনি অর্থাৎ বিদেশের মাটিতে কিন্তু অর্থাৎ একের পর এক অর্থাৎ ঘাঁটি গড়েছিলেন। যখন কাবুল থেকে আমরা আফগানিস্তানের যে রাজধানী কাবুল থেকে যখন জার্মানির রাজধানী বার্লিনে যখন যান, তখনই তিনি একটা নতুন মানে ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তার নাম ছিল সিনর অরল্যান্ডো মাফসাটার। এই অর্থাৎ উপাধি তিনি বা এই ছদ্মনাম তিনি নিয়েছিলেন এবং সেখানে বার্লিনে গিয়ে আমরা দেখব হিটলার এবং পরবর্তীকালে ইতালিতে মুসোলিনির সাথে সাক্ষাৎ করেছিলেন। তা সত্ত্বেও দুজনের সাথে সাক্ষাৎ করার পর আমরা জানি সেই সময় বিশ্ব রাজনীতি উত্তাল, কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ দেশ অর্থাৎ অক্ষশক্তির মধ্যে ছিল কিন্তু এই জার্মানি। তখন হিটলার এবং মুসোলিনি সেইভাবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তা সত্ত্বেও আমরা দেখব কাবুলে বার্লিনে একটা গুরুত্বপূর্ণ মানে সেই সময় আমরা দেখব আজাদ হিন্দুস্তান নামক এক বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। বেতার কেন্দ্র স্থাপন করে সেখান থেকে সুভাষচন্দ্র বসু তার জ্বালাময়ী বক্তৃতা ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, আস্তে আস্তে করে জাতীয়তাবাদকে সংগঠিত করার ক্ষেত্রে। তারপর আমরা দেখব পরবর্তীকালে সেই সময় অর্থাৎ যখন 1942 সাল, এখানে একটা ঘটনা আছে, এটা বলে রাখা উচিত। সেই সময় আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ দেশ জাপান একটা স্লোগান তুলেছিলেন। সেই স্লোগানটা কি? এশিয়া এশিয়াবাসীর জন্য। এই স্লোগান তুলে জাপান পুরো এশিয়া মধ্য এশিয়াটাকে পুরো নিজের দখলে, সাউথ ইস্ট এশিয়াকে পুরো নিজের দখলে আনতে চেয়েছিলেন। কারণ কি না, এশিয়া মহাদেশের উপর মানে সার্বিকভাবে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। তার জন্য যারা ব্রিটিশ বিদেশি শক্তিরা এই এশিয়া মহাদেশের ওপর রাজত্ব করছে, যেমন ভারতবর্ষে তোমরা জানো ব্রিটিশরা দীর্ঘদিন 200 বছর ধরে রাজত্ব করেছিলেন। তাই এদেরকে ব্যাপকভাবে কিন্তু এদেরকে এখান থেকে হটাতে হবে। কিভাবে হটাতে হবে না, যদি এই সমস্ত যে বিদেশি শক্তিরা এই সমস্ত দেশগুলোকে ব্যবহার করে যে উপনিবেশ স্থাপন করেছে, এই উপনিবেশ বিরোধী যে আন্দোলন সৃষ্টি হয়েছে, যে সমস্ত নেতা আন্দোলন করছে এই সমস্ত ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, তাদের সাথে অর্থাৎ যাতে মানে সরাসরি যোগাযোগ রাখা হয়, তার জন্য জাপান ব্যাংককে একটা অফিস বা একটা প্রতিষ্ঠান সংগঠিত করেছিল। আমরা জানি তার নাম হচ্ছে IGHQ। এইরকম একটা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল এবং জাপান সর্বসম্মত ক্রমে তাদেরকে সাপোর্ট করেছিল যে আপনারা এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করুন, কারণ আমরা এশিয়া মহাদেশের মধ্যে কোনো বৈদেশিক শক্তিকে রাজত্ব করতে দেব না। কিন্তু সেই সময় আমরা জাপানের হাতে মোহন সিং ক্যাপ্টেন অর্থাৎ মোহন সিং ছিল, তিনি একজন সামরিক অফিসার ছিল, সেই সময় ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করেছিল এবং প্রায় 40,000 ভারতীয় সেই সময় জাপানিদের হাতে বন্দী। সেই সময় জাপান সরকার কি করলো, ক্যাপ্টেন মোহন সিংকে বললেন
যে এই বন্দি যারা ভারতীয় আছে তাদের নিয়ে একটা দল করে ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করতে। তখন ক্যাপ্টেন মোহন সিং তার কথা মতো আমরা দেখব আইএনএ দল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করলেন। কিন্তু পরবর্তীকালে যখন দেখলো যে ক্যাপ্টেন মোহন সিং অনুভব করলো যে জাপানের মূল স্বার্থ হচ্ছে এশিয়া মহাদেশের ওপর তার নিজের শক্তিটাকে কায়েম করা, অবশেষে ভারতবর্ষকে কিন্তু মুক্তির পথ দেখানো নয়, তার জন্য ক্যাপ্টেন মোহন সিং পদত্যাগ করলেন। তারপর আমরা দেখব সেই সময় অর্থাৎ ব্যাংককে এক সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে রাসবিহারী বসু গিয়েছিলেন। রাসবিহারী বসুকে এই দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হলো এবং রাসবিহারী বসু দায়িত্ব নিলেন আইএনএর। কিন্তু আইএনএর দায়িত্ব নেওয়ার আগে তিনি একটা সেখানে সংঘ প্রতিষ্ঠা করলেন, আমরা সবাই জানি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা সংঘ গঠন করলেন এবং আইএনএকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের অধীনে রাখা হলো। পরবর্তীকালে সেই সময় আমরা দেখছি যে জাপান আমেরিকার এক গুরুত্বপূর্ণ বন্দর পার্ল হারবারে আক্রমণ করে ফেলেছিলেন 1941 খ্রিস্টাব্দে। একটা অতর্কিতভাবে আক্রমণ এবং পার্ল হারবারে ব্যাপকভাবে ধ্বংসলীলা ঘটিয়েছিলেন। সেই সূত্র ধরে আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন এই জাপানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তার জন্য মিত্র শক্তির হাত ধরেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র। পরবর্তীকালে সেই সময় হিটলার নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিন হয়ে যখন হিটলার যখন সাহায্য করছেন না, তখন সাবমেরিন করে খুব নিজের জীবনকে বিপন্ন অবস্থায় রেখে সাবমেরিন করে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হলেন। কারণ সেই সময় জাপান সরকার নেতাজিকে স্বাগত জানিয়েছিলেন সুভাষচন্দ্রকে, যে সুভাষচন্দ্র আসুক এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আইএনএর দায়িত্ব নিক। আসার সঙ্গে সঙ্গে তার উপর এই সমস্ত অর্থাৎ দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন। তুলে দেওয়ার পর তিনি জাপান সরকারের তখন প্রধানমন্ত্রী ছিল তোজো। সেই সময় দুটো দ্বীপ তাকে উপহার দিয়েছিলেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শহীদ দ্বীপ আর কি স্বরাজ দ্বীপ। তারপর আমরা দেখেছিলাম আজাদ হিন্দ সরকার এবং সেই সরকারের অধীনে এক ফৌজ গঠন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। সেই আজাদ হিন্দ ফৌজকে অনেকটা ব্রিগেড, কয়েকটা ব্রিগেডে ভাগ করা হয়। যেমন একটা মহিলা ব্রিগেড ছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই ব্রিগেড, গান্ধী ব্রিগেড অর্থাৎ নেহেরু ব্রিগেড, বিভিন্ন ব্রিগেডে ভাগ করা হয়েছিল। এইভাবে আন্দোলনটাকে তীব্রভাবে সংগঠিত করেছিলেন। তারপর আস্তে আস্তে এই আজাদ হিন্দ ফৌজ, সেই সময় আমরা দেখব যে সেই সময় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে অবতরণ করেন এবং কোহিমাতে এসে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। তারপর আস্তে আস্তে বার্মা, তারপরে ইম্ফল, তারপরে আমরা দেখব বার্মাতে দাঁড়িয়ে তিনি একটা উচ্চস্বরে ঘোষণা করেছিলেন যে গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তারপর আস্তে আস্তে করে ইম্ফলে প্রায় 140 মাইল অর্থাৎ ব্রিটিশ অর্থাৎ অধীনস্থ এলাকাগুলোকে মুক্ত করেছিলেন। এইভাবে তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, দিল্লি অর্থাৎ এই যে আহ্বান, দিল্লি ডাকের মাধ্যমে দিল্লিকে তিনি অর্থাৎ ভারতবর্ষের মানুষের অধীনস্থ করা যেতে পারে, তার সেই চিন্তা ভাবনা অর্থাৎ ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের ওপর তীব্রভাবে আক্রমণ হানল। প্রায় 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট 9ই আগস্ট জাপানে আমরা দেখেছিলাম যে হিরোশিমা নাগাসাকিতে দুটি পরমাণু অর্থ বোমা ফেলেছিল, লিটল বয় আর ফ্যাটম্যান। তাতে জাপান অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জাপান সরকারের আর কিছু করার ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তার মাথাটাকে নুইয়ে দিতে বাধ্য হলো। যখনই অর্থাৎ জাপান পরাজিত হলো, তখন জাপান সরকার আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু আর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ ভাবলেন যে মনে হয় আর আমাদের পথ চলা হবে না। তাই তিনি এর যে গুরুত্ব আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ আজাদ হিন্দ সরকারের, তা আস্তে আস্তে করে অর্থাৎ ব্যর্থতার দিকে অর্থাৎ পর্যবসিত হলো। কিন্তু সেই সময় যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়, তখন মহাত্মা গান্ধীজির হেল্প দরকার, সাহায্য দরকার। তার জন্য সেখান থেকে দাঁড়িয়ে তিনি মহাত্মা গান্ধীজিকে বলেছিলেন জাতির জনক গান্ধীজি।
এই অভিধায় ভূষিত করেছিলেন। কারণ ভারতবর্ষের মাটিতে আন্দোলন করতে গেলে মহাত্মা গান্ধীজির হাতকে অর্থাৎ বা সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি তা উপলব্ধি করেছিলেন শেষ অর্থাকালে। যাই হোক না কেন, পরবর্তীকালে আমরা যখন আজাদ হিন্দ সরকার, আজাদ হিন্দ ফৌজ যখন ব্যর্থ হলো, তখন আমরা দেখব সেই সময় অর্থাৎ বিমানে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর আমরা দেখব সেই সময় এক বিমান দুর্ঘটনায় নাকি তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যু নিয়ে কিন্তু আমাদের মধ্যে মানে প্রশ্ন আছে। কারণ সেই সময় এই মানে এই যে দুটি ছদ্মনাম তিনি গ্রহণ করেছিলেন, এই নামে কোনো যাত্রী ছিল না, বা সেই সময় কোনো বিমান দুর্ঘটনা হয়নি। যাই হোক না কেন, আমরা কিন্তু নেতাজিকে কিন্তু আর আজকের দিনে এই আমৃত্যু অবস্থায় থাকুক, আমরা যতদিন থাকব, যতদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করব, ততদিনই এই বীর দেশপ্রেমিক মৃত্যুঞ্জয়ী দেশপ্রেমিক হিসাবে আমরা তাকে বরণ করব। এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। যাই হোক, এরকম একটা অজানা কিছু তথ্য ছিল, আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করলাম। আজকের দিনে আমরা এই সংকল্পবদ্ধ নেব যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, মতাদর্শকে আরও বেশি করে এই পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে আরও বেশি করে অর্থাৎ দেশভক্তি, দেশপ্রেম জেগে ওঠে। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ভালো থাকবেন। আবার আমি নেক্সট ভিডিওতে কিন্তু আসছি।